আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশের রেল চলাচল স্বাভাবিক, যাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয়। যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি ওনারা প্রত্যাহার করছে, তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম। 1 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন ছাড়ে না মাত্র ইঞ্জিন লাগাইছে। বাসে যাব উদ্দেশ্য করে আসছি, আইসা দেখি যে ট্রেন চলে, পরে উদ্দেশ্য করে ঢুকছি। শিক্ষার্থীদের সঙ্গে মারামারির জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 17 রুটে বাস চলাচল বন্ধ, ভোলায় আজও বাস ও সিএনজি চালকদের সংঘর্ষ। 6 মাসে শুধু রাজধানীতেই 136টি আন্দোলন, মোক্ষম সুযোগ ভেবে দাবি আদায়ে সক্রিয় বিভিন্ন গোষ্ঠী, বিশেষ সেল গঠনের পরামর্শ। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। ইউনূস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। 17 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, সীমান্ত হত্যা ও অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধের দাবি জানাবে ঢাকা। 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি, মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, অভিমত সিপিডির। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র 3.7%। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল, তবে বেশিরভাগ ট্রেন প্রায় যাত্রী শূন্য। শিডিউল বিপর্যয়ের কারণে তারা পড়েছেন ভোগান্তিতে। সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে বাকি ট্রেনগুলো। 7টায় ছাড়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু করতে দেরি হয় 2.5 ঘন্টা। যাত্রীরা বলছেন স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। গণপরিবহন চলাচলে সংকট দেখা দেওয়ার আগেই সমাধানের ব্যাপারে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান সবাই। অভিযোগ, সময় মতো ট্রেন তো ছাড়ছেই না, কখন নাগাদ ছাড়বে সেটিও জানানো হচ্ছে না তাদের। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান, কারিগরি ত্রুটির কারণে বিলম্বে ছাড়ছে ট্রেন। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগতে পারে। ফ্যামিলি নিয়ে বাসায় যাচ্ছি, খুব ভালো লাগতেছে, মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু যদি কারেক্ট টাইমে ছাড়তো আরো বেশি ভালো লাগতেছে। ডিলেটা অনেক বিরক্ত লাগতেছে বা একটু কষ্ট লাগতেছে, তারপরে যাইতে পারবো, এটা ভালো লাগতেছে যে ট্রেন। 1 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন ছাড়ে না মাত্র ইঞ্জিন লাগাইছে, ফাইনালি যে ছাড়ছে এটাই অনেক। যখন কাজে ফিরে আসছেন আমরা ট্রেন পরিচালনা শুরু করছি। সর্বপ্রথম ট্রেন 6:30 ধূমকেতু এক্সপ্রেস গেছে, মাত্র 30 মিনিট লেট। এরপরে একটার পর একটা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে, এখন পর্যন্ত 10টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে। দর্শক, রেল চলাচলের সার্বিক পরিস্থিতি জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা, তারা কি বলছেন তাদের কথা তো আপনি শুনেছেন, এবং রেল কর্তৃপক্ষই বা এ ব্যাপারে কি বলছে, কেন বিলম্ব হচ্ছে আবারও জানতে চাই। এর আগের খবরও আপনার কাছে জানতে চেয়েছিলাম আমি। ইসরাত, সে অপেক্ষার পালা বা প্রহর কমেছে, মানে ভোগান্তি যতই বেলা বাড়ছে ততই ভোগান্তি কমেছে। আমার পেছনে যে ট্রেনটি, সেই ট্রেনটি ছাড়ার কথা 1:15-তে, এখন বাজে 1:04। তার আগেই, নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। এটি যাবে ময়মনসিংহ মোহনগঞ্জ এক্সপ্রেস, এবং এছাড়া অন্যান্য যে ট্রেন, এখন পর্যন্ত 20টির মতো ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এর ভিতরে অধিকাংশ ট্রেনই ফাঁকা গেছে, যেহেতু আসলে মধ্যরাতে যে ট্রেন চলাচলের ঘোষণাটি আসে, এরপরে আসলে যাত্রী পাওয়া যায়নি। তবে বেলা যত বাড়ছে মোটামুটি ট্রেন এখন মোটামুটি যাত্রী পাওয়া যাচ্ছে।
এবং বিলম্বও কমে এসেছে। এখন পর্যন্ত যতটুকু বিলম্ব সেটি হচ্ছে যে ইঞ্জিন লাগানো, ট্রেনটি তারপরে প্রস্তুত করা, সেই কারণে বিলম্ব। এছাড়া আরেকটি বিষয় যে একদম ফাঁকা ট্রেন যাবে, কিছুটা যাত্রী স্ট্যান্ডিং টিকিট কার্ড দেওয়া হচ্ছে, যাত্রী যদি পাওয়া যায় সেটি অবশ্য আর্থিক কিছুটা ক্ষতি পুষিয়ে ওঠার একটা বিষয় আছে। এর মধ্যে কমলাপুর কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদের বলেছে যে তাদের আর্থিক ক্ষতি কয়েক কোটি টাকার বেশি একদিনের এই যে ট্রেন যাত্রা বন্ধ থাকায়। তবে এই যে বিলম্ব, সেই বিলম্ব কিছুটা সময় লাগবে এবং স্টেশন কর্তৃপক্ষ, স্টেশন ম্যানেজার তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কালকে পর্যন্ত এরকম শিডিউলের যে ঘণ্টাখানেক যে দেরিতে ট্রেন ছাড়া সেটি থাকতে পারে এবং সেজন্য আসলে তারা চেষ্টা করছে যতটা সম্ভব কমিয়ে আনা যায়, সেই চেষ্টাটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যাত্রীদের ভোগান্তি তো আছেই, যাত্রীরা সকাল থেকেই যারা এসেছেন তারা খুবই বিরক্ত প্রকাশ করেছেন এবং তাদের ভোগান্তির কথা বলেছেন। সেই ভোগান্তি কমিয়ে আনার জন্য কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে রাব্বি। বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের মারামারির জেরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে 17টি রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা। ধর্মঘটের কারণে সকাল থেকে বরিশাল ও ঝালকাঠির টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। স্থানীয়রা জানায় মঙ্গলবার বরিশাল বিএম কলেজের এক ছাত্রীর কাছ থেকে 75 টাকার বদলে 110 টাকা ভাড়া আদায় করা হয়। আর এই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের ছাত্ররা রূপাতলীর বাস টার্মিনালে ভাঙচুর চালায়। এতে ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। তাদের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। যে সময় স্টুডেন্ট থাকে ওই সময় হাফ ভাড়া, যে সময় চাকরি করে ওই সময় রেগুলার, যে কোনো সময় আইয়া স্টাফের মারধর করে, গাড়ির গ্লাস ভাঙে। আপনার কালকে রূপতলি অফিস জ্বালাই দিয়েছে, 2টা গাড়ি একটা জ্বালাই দিয়েছে। ডেলি আমরা অ্যাসাল্ট হইতেছে, গাড়ির উপর হামলা হইতেছে, তাদের সমস্ত দাবি দাবি মানার পরেও অতএব আমরা এই যানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা গাড়ি চালাবো না। দর্শক, জানাচ্ছিলাম 17টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে এক প্রকার। সে বিষয়ে আরো খবর জানবো। বরিশালে যেতে চাই, বরিশালের অবস্থা জানার চেষ্টা করবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, হঠাৎ এই কর্মসূচির পর বিভিন্ন গন্তব্যে যাত্রীরা যারা যেতে চাচ্ছিলেন বা যাচ্ছেন, তারা কিভাবে যাচ্ছেন, কোন পন্থায়, এবং সংকট নিরসনের কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কিনা বা শুরু হয়েছে কিনা? ইশরাত, গতকাল শিক্ষা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের যে দ্বন্দ্বের ঘটনা, এরপর কিন্তু রাতের বেলা প্রশাসন, বিএম কলেজ কর্তৃপক্ষ এবং বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছিল এবং শিক্ষার্থীরা যে 8 দফা দাবি জানিয়েছিলেন সেই দাবির পক্ষে কিন্তু তারা কথা বলেছিলেন এবং তখন কিন্তু তারা কোনো ধর্মঘটের কথা বলেননি। তবে আজ সকাল ভোর 6টা থেকেই কিন্তু যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা রূপাতলী বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ অভ্যন্তরীণ রুটে যে বাস চলাচল করে এখান থেকে 11 থেকে 15টি রুটে, সেসব রুটে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং এই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে রূপাতলী বাস টার্মিনাল হয়ে পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা পর্যন্ত যারা বিভিন্ন অভ্যন্তরীণ রুটে চলাচল করে সেসব যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অর্থাৎ তারা আসলে আগাম না জানানোর কারণে, আগাম কোনো ঘোষণা ছাড়াই ধর্মঘটটি আহ্বান করা হয়েছে, ভোগান্তিতে পড়েছেন এবং যাত্রীরা যারা আসছেন তারা বিকল্প উপায়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তারা দর কষাকষি করছেন ইজি বাইক বা সিএনজি ড্রাইভারদের সাথে এবং যাত্রীরা অভিযোগ করেছেন যে তারা বিভিন্ন সময় যে ভাড়ায় বিভিন্ন গন্তব্যে যেয়ে থাকেন এই বিকল্প যানগুলোতে, সিএনজি, ইজি বাইক বা মাহিন্দ্রা আলফা 3 হুইলারগুলোতে, সেই সময়ের ভাড়ার চেয়ে দ্বিগুণ 3 গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে এবং অর্থাৎ যেখানে 100 টাকা ভাড়া ছিল সেখানে 300 থেকে 400 টাকা ভাড়া চাওয়া হচ্ছে এবং এই ভাড়ার কারণে যারা যাত্রীরা বলছেন যে তাদের যে বাজেট ছিল, বাস ভাড়া হিসেব করে তারা বাসা থেকে বের হয়েছেন, সেই বাজেটের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া লাগছে। অনেকে যেতে পারছেন গন্তব্যে এবং অনেকের পকেটে টাকা না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং এই যে স্থবির অবস্থা, পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট, এই ধর্মঘট নিরসনে আমরা শুনতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হবে বা শ্রমিকদের সাথে একটি বৈঠকের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত
দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি এবং দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকার কারণে কিন্তু পরিবহন যে ধর্মঘট সেটি অব্যাহত রয়েছে এবং যাত্রীরা যারা আছেন তারা ভোগান্তিতে পড়ছেন। তবে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যে সরাসরি যে যানবাহনগুলো রয়েছে বা যে পরিবহনগুলো রয়েছে সরাসরি চলে সেই পরিবহনগুলো চলছে। তবে সেই পরিবহনে শুধুমাত্র দূরপাল্লার যাত্রীরা উঠতে পারছেন, যারা অভ্যন্তরীণ রুটের আছে তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে না। ইশরাত, ধন্যবাদ আপনাকে কাউসার। বাস স্ট্যান্ডের জায়গা দখলকে কেন্দ্র করে ভোলায় দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক ও সিএনজি চালকরা। আগুন দেওয়া হয়েছে আরও 3টি সিএনজি চালিত অটোরিকশায়। গতকাল দুই পক্ষের সংঘর্ষে কয়েকটি বাস ও সিএনজিতে আগুন দেওয়া হয়। প্রতিবাদে ভোর থেকে ভোলার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে ছোট যানবাহনে ছুটছেন কর্মস্থলে। পুলিশ জানায় সংঘর্ষে দুপক্ষের প্রায় 50 জন আহত হয়। এরপর আজ সকালে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ডের আশপাশের এলাকায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল 8টা থেকে খুলনা নগরীর খালিশপুরে 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে। সংগঠনের এক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে গত 3 দিন বিভাগের ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ ছিল। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 16 জেলায় বন্ধ হয়ে যায় জ্বালানি তেল সরবরাহ। মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলায় দেখা দেয় সংকট। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলাও দায়ের করা হয়। ওই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির পালন করছিল বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। যেমন আমার বাইকটা বন্ধ করে রাখতে হতো এবং আমার দেখা যাচ্ছে কি যে আমার অফিসিয়াল কার্যক্রমটা ব্যাহত হতো নিঃসন্দেহে। গাড়ি ফেলাইতে হেঁটে যাওয়া লাগতো বা অটোতে যাওয়া লাগতো, এই অবস্থা হতো। কালকে আসছিলাম, কালকে আমি তেল পাইনি। আজকে আসছি 2-3 জায়গায় ঘুরে, তারপরে আজকে তেল পাইলাম। পেট্রোল, অকটেন, ডিজেল আমরা ট্যাঙ্কলরির মাধ্যমে আনতে পারছি। আমাদের যে সংকট ছিল, সংকটটা কেটে গেছে। 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, আসন্ন বৈঠকে ভারতীয় বিএসএফ এর সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ভারতীয়রা ফেন্সিডিল সহ মাদক কারখানা সীমান্তে তৈরির ফলে সহজে মাদক বাংলাদেশে চলে আসে, এটি বন্ধেও জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি সীমান্তে বাংলাদেশকে না জানিয়ে অবকাঠামো ও কাঁটাতারের বেড়া নির্মাণ করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 2010 সালে যে অসম চুক্তি হয়েছিল সেটির ধারা সংশোধনেও দেওয়া হবে গুরুত্ব। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সীমান্ত ইস্যু সহ কোনো ইস্যুতেও ছাড় দেবে না বাংলাদেশ। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট। এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। এবার 3 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এনএম নাসিরউদ্দিন জানিয়েছেন, প্রথম 2 পর্ব সুরায়ে রেজাম বা জুবায়েরপন্থীরা করবেন, তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তাদের প্রথম পর্ব হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি। এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। জুবায়ের অনুসারীদের 1 পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা 2 পর্বে করার সিদ্ধান্ত নেয়। এদিকে 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি তা শেষ হবে। উপপুলিশ কমিশনার আরও জানান, এবার বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলেও কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। মৌখিকভাবেই ঠিক করা হয়েছে দিনক্ষণ। 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দেব না, আমরা ডাইভার্ট করে দেব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না। সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।
রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন, যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন, রাস্তা ঘেরাও করেন সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। এতে যানজট সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন একটি পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে, যারা পাননি তাদের বেশিরভাগ এখন আন্দোলনে। এছাড়া সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন। এর সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। সচিবালয় ঘেরাও করে 19 আগস্টের আন্দোলন ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে। এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয়। পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয়, তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে, ঘেরাও করেন শিক্ষা বোর্ড। 19 আগস্টই আরও নানা দাবিতে রাজধানীর 17টি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চান সরকারিকরণ, বদলি, নিয়োগ সহ নানান ইস্যু। বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা 9 দিন। দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা। 25 আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়ে। রাজপথের আন্দোলনই নয়, এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সচিবালয় সহ সরকারি অফিসেও। এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও। নতুন বছর শুরুর 28 দিনেই আন্দোলন হয়েছে 40টি। আন্দোলন হয় 43 বিসিএস এ বাদ পড়াদের, 40 ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে 2 দিন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় 4 দিন। এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে। মঙ্গলবার সারা দেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা। প্রশ্নটা হলো, এখনই কেন এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন? কেনই বা একমাত্র পথ রাজপথ? অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই, বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই। এখন ইউনূস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারতেছে, এই জন্য মানুষ চাইতেছে একটু আন্দোলন করে আমার অধিকারটা আদায় করে। আগের সরকার কি করতো, পুলিশ অথবা লাঠি চার্জের মাধ্যমে আন্দোলনটা থামাই দিত, বাট এখন সেটা করতেছে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, এতদিন এক পক্ষ সুবিধা নিয়েছে, বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে। আমি একটা সুযোগ পেলাম, একটা অপরচুনিটি সামনে আসছে, এই সময়টাকে ইউটিলাইজ করা। অনির্বাচিত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে একটি সেল করার পরামর্শ ডক্টর সাব্বির আহমেদের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব। আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিছু মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়, এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি, কারণ আমরা অনেকবার সরকারে ছিলাম,
অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি বিগত 40-45 বছর যাবত। সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা, অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার, এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব। আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট যদি পারেন। এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছিলাম। এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি। কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন 3 দিনের রিমান্ডে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এছাড়াও ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত, উত্তরা পশ্চিম থানার মামুন হত্যা চেষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও বাড্ডা থানার লেগুনা চালক সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এ সময় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। পিলখানা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সঠিক বিচারের আহ্বান জানিয়েছেন শহীদ পরিবার এবং বেঁচে ফেরা অফিসাররা। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, ঢালাওভাবে সব বিডিআর সদস্যদের মুক্তি দেয়া হচ্ছে। তাদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে ঘটানো হলেও বিডিআরের সব সদস্য নিরপরাধ ছিল না। সকালে মহাখালীর রাওয়া ক্লাবে শহীদ পরিবারের সদস্যরা জানান, 15 বছর পরও শহীদ পরিবার সঠিক বিচার পাচ্ছে না। দোষীদের মুক্তির দাবিতে সবাই সোচ্চার। 57 জন সেনা সদস্য হত্যা করে এখন দৃশ্যপট পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। বলেন, বিডিআর সদস্যরা সবাই নিরীহ ছিল না, তাদের কেউ কেউ সেনা সদস্যদের হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের আটক রেখে নির্যাতন চালায়। আমি ভিতরে আঙ্কেলদেরকে দেখছিলাম, ওনাদেরকে অনেক মারধর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার চিন্তার মধ্যে, যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে। আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল এবং তারপর তাকে গণকবরে স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল। কাদের বিচার করা হয়েছে? যাদের আপনারা বলছেন নির্দোষ টির্দোষ কি বলেছেন, আরে অনেক তো অপরাধ করেছে, তাদের বিচারে আসেইনি, করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। সুন্নতে খতনা করাতে গিয়ে রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর জন্য দায়ী 2 চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তার বাবা শামীম আহমেদ। একই সাথে 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানান তিনি। আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের উপর পরবর্তী শুনানির দিন 5 মার্চ ধার্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। শুনানিতে অনুমোদন ছাড়া ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার বিষয়টিকে গুরুতর অভিযোগ বলে মন্তব্য করেন হাইকোর্ট। এ সংক্রান্ত আইন যাচাই বাছাই শেষে পরবর্তী পর্যবেক্ষণ দেবেন আদালত। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল আউট না করে একটা বৃহত্তর পরিসরে কিভাবে আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা যায়, এই সমস্ত বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে বিবেচিত হবে এবং সেই বিবেচনায় আদালত আমার মনে হয় যে যখন পূর্ণাঙ্গ রায় দিবে, সেই রায়ের ব্যাপারে তখন আমরা মন্তব্য করতে সক্ষম হব। যে 2 জন ডাক্তার এই বাচ্চাটার চিকিৎসার সাথে রেলিভেন্ট ছিলেন, তাদের বিরুদ্ধে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যাতে যথাযথ আইনগত ব্যবস্থা নেয় সেই বিষয়ে সুপারিশ করেছে। পাশাপাশি আয়ানের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি মতামত দিয়েছে।
জুলাই বিপ্লবে আহত 6 জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। সকাল 11:20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের ব্যাংককে পাঠানো হয়। তাদের মধ্যে 3 জন সিএমএইচ এর চিকিৎসাধীন ছিলেন। তারা হলেন মোহাম্মদ ইশরাফিল, রোমান ঢালি ও তাহসিন হোসেন। বাকিরা ঢামেকে নিচ্ছিলেন চিকিৎসা সেবা। তারা হলেন মোহাম্মদ রাজীব, মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব। সবাই আন্দোলনের সময় শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হন। আহতদের বিদায় জানাতে বিমানবন্দরে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। এ নিয়ে জুলাই বিপ্লবে আহত 28 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। রোবোটিক থেরাপির জন্য আমরা বিশেষ করে থাইল্যান্ডে পাঠাচ্ছি। আমরা খুবই আশাবাদী তারা দ্রুত উন্নত চিকিৎসা নিয়ে আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। সরকার সবসময় তাদের পাশে আছেন। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আহতদেরকে দ্রুত সম্ভব আমরা বিদেশে পাঠানোর চেষ্টা করছি। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সিপিডি। সংস্থাটি বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র 3.7%, যা আগের বছরের একই সময় ছিল 17 ভাগের বেশি। সিপিডি বলছে, বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে। অভ্যন্তরীণ উৎসে নির্ভরতা বাড়ছে, যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে অনেকে ব্যাংকের কর্মক্ষমতা কমেছে। রিজার্ভের অবস্থা বিবেচনায় বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। প্রতিযোগিতা কমিশনকে আরও কার্যকর এবং প্রতিযোগিতা আইন সংস্কারের প্রস্তাব দিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, ব্যালেন্স অফ পেমেন্টে ইতিবাচক গতি আছে। ইউরোপ ও মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পরিমাণের কারণে। গত 4 বছরে 40 লাখ শ্রমজীবী বিদেশে গেছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে। কিন্তু রেমিটেন্সে নেই যৌক্তিক কোনো প্রভাব। এখানে আমি কয়েকটা সুপারিশ আগেও আমরা বলেছি, আমি পর্যায়ে যায় যে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। আরও সহিংস হয়ে উঠেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো। গোমা শহরের পর অঞ্চলটির বিমানবন্দর দখলে নেওয়ার দাবি বিদ্রোহী M23 আত্মসমর্পণ করেছে আরও 1200 সেনা। পূর্বাঞ্চলে সংঘাতের রেশ ছড়িয়েছে রাজধানী কিনশাসায়। রুয়ান্ডা সমর্থিত গোষ্ঠীটি দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে বিক্ষোভে নেমেছে ক্ষুব্ধ জনতা। হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের দূতাবাসে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে অব্যাহত বিদ্রোহী M23 অগ্রযাত্রা। গোমা শহরের পর এবার অঞ্চলটির বিমানবন্দর দখলে নেওয়ার দাবি রুয়ান্ডা সমর্থিত গোষ্ঠীটির। কঙ্গোর আরও 1200 সেনা আত্মসমর্পণ করেছে বলেও দাবি বিদ্রোহীদের, যাদের নিয়ে যাওয়া হয়েছে রুয়ান্ডায়। ক্ষোভে ফুঁসছে গোমার মানুষ। কঙ্গোয় থেকেও মনে হচ্ছে এখন রুয়ান্ডার নাগরিক আমরা, কারণ আমাদের সেনারা আর এখানে উপস্থিত নেই। বিদ্রোহীরা এই শহরের দখল নিয়ে নিয়েছে। খুব খারাপ লাগছে, কারণ নর্থ কিভু প্রদেশ কঙ্গো সরকারের হাতে নেই। পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে রাজধানী কিনশাসায় রাজপথে নেমেছে সাধারণ জনতা। রুয়ান্ডার সাথে যোগসাজশের অভিযোগে হামলা চালায় একের পর এক দূতাবাসে। আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, রুয়ান্ডা, উগান্ডা ও কেনিয়ার অ্যাম্বাসি। আগুন ধরিয়ে দেওয়া হয় ফরাসি দূতাবাসে। রুয়ান্ডা যা করেছে তা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়ামের যোগসাজশেই করেছে। কঙ্গোর মানুষ ক্লান্ত। আর কতদিন ধরে আমাদের মরতে হবে? বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এরপরও শান্ত হয়নি পরিস্থিতি। পথে পথে টায়ার পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশের সাথে। যথেষ্ট হয়েছে প্রেসিডেন্ট, আপনি বলেছিলেন গোমায় একটি বুলেট ছুড়লেও রুয়ান্ডায় আক্রমণ করা হবে। কঙ্গোর মানুষ আপনার সাথে আছে, আমরা রুয়ান্ডার সাথে লড়াই করব। অরাজকতার সুযোগে ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে দোকানপাট, অফিস, আদালত এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণের গুদামে। সেনা বিদ্রোহী তুমুল লড়াইয়ের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কঙ্গো। সংঘাত বেড়ে চলায় চরম ঝুঁকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা। এরই মধ্যে প্রাণ গেছে 17 শান্তিরক্ষীর। সংকট নিরসনে মঙ্গলবার কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে কথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, 24-এর সবচেয়ে বড় হায়না যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এত মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় প্রশ্ন তোলেন সার্জিস। শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী 1 দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। বলেন, তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে। তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ 6 মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী।